গল্পের শুরুতেই আমরা রাশিয়ার একটা ভয়ানক জেল দেখতে পাই। এই জেলটা এমন একটা জেল ছিল যেখানে দুনিয়ার সবথেকে ভয়ানক কয়েদিদেরকে রাখা হতো। আর এই জেলে রাশিয়ান সোলজাররা ক্রেভেন নামের একজন সন্ত্রাসীকে এনে আটকে রাখে। যখন ক্রেভেনকে তার সেলে আনা হয়, সেখানে আগে থেকেই একজন কয়েদি থাকতো। সেই কয়েদি ক্রেভেনকে বলে, আমার এখানে কারো আসাটা একদমই পছন্দ না। কিন্তু ক্রেভেন তখন তাকে বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি এখানে 3 দিনের বেশি থাকবো না। আসলে ক্রেভেন এখানে সাইমন নামের একজন কয়েদির খোঁজে এসেছিল। পরের দিন যখন কয়েদিদেরকে বাইরে ছাড়া হয়, তখন ক্রেভেন সাইমনের ব্যাপারে খোঁজ নেয়। আর সে কোথায় থাকে এটা জানার পর ক্রেভেন তার সাথে দেখা করতে আসে। সাইমন এই জেলে সব থেকে পাওয়ারফুল সন্ত্রাসী ছিল, আর তাই জেলের ভেতরেই তার একটা আলাদা অফিস ছিল। সাইমন ক্রেভেনকে দেখে বলে, এখানে থাকতে হলে আমাদের নিয়ম কানুন মেনে থাকতে হবে। কিন্তু তখনই ক্রেভেন কোনো কিছু চিন্তা না করে সেখানে থাকা একটা প্রাণীর দাঁত দিয়ে সাইমনকে মেরে ফেলে। আসলে সাইমন প্রাণীদের শিকার করে তাদের চামড়া এবং মূল্যবান অংশগুলো কালো বাজারে বিক্রি করত। কিন্তু শুধু টাকার জন্য প্রাণের শিকার করা মানুষদেরকে ক্রেভেন একদমই পছন্দ করত না। হঠাৎ করে সাইমনকে মেরে ফেলার পর জেলের গার্ডরা বিষয়টা জেনে যায়। কিন্তু ক্রেভেন সাইমনকে মারার পরেই সেখান থেকে পালাতে শুরু করে। আর তখন দেখা যায় আসলে সাধারণ মানুষের থেকে ক্রেভেনের ভেতরে অনেক বেশি শক্তি ছিল। সে এমন ভাবে সব বাধা পার করে জেলের বাইরে বের হচ্ছিল যেন দেখে মনে হচ্ছিল সে কোনো একটা জঙ্গলি প্রাণী। যাই হোক, গার্ড এবং সব সিকিউরিটি পার করে ক্রেভেন জেলের বাইরে চলে আসে। আর সেখানে তার জন্য আগে থেকেই একটা বিমান অপেক্ষা করছিল। ক্রেভেন আর দেরি না করে বিমানে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। ক্রেভেন পালানোর পর সিকিউরিটি গার্ডরা বরফের ভেতরে একটা লাশ খুঁজে পায়। আর এটা ছিল সেই কয়েদির লাশ যার পরিচয় চুরি করে ক্রেভেন জেলে ঢুকেছিল। এরপর আমরা 12 বছর আগের ঘটনা দেখতে পাই। ক্রেভেন আর তার ছোট ভাই ডিমিট্রি একটা বোর্ডিং স্কুলে পড়তো। কিন্তু হঠাৎ করে সেখানে একদিন তার বাবা আসে আর তাদের দুজনকে সাথে নিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে। গাড়িতে ওঠার পর ক্রেভেন তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তার বাবা জানায় তাদের মা আর বেঁচে নেই। আর ক্রেভেনের বাবা নিকোল আসলে একজন মাফিয়া গডফাদার। ক্রেভেন আর তার বাবার কথার মধ্য দিয়ে বোঝা যায় নিকোল বিশ্বাস করত তার স্ত্রী একজন দুর্বল মানুষ, আর তাই সে বেশি দিন বাঁচতে পারেনি। কিন্তু ক্রেভেন বলে, মা বেশি দিন না বাঁচার কারণ তুমি তাকে মানসিকভাবে টর্চার করতে, আর সে মোটেও দুর্বল ছিল না। নিকোলের আসল ব্যবসা ছিল অস্ত্র সাপ্লাই এবং ড্রাগস ডিলিং, কিন্তু তার পাশাপাশি সে বন্যপ্রাণী শিকার করতে অনেক পছন্দ করত। নিকোল বিশ্বাস করত পৃথিবীতে বাঁচতে হলে অবশ্যই শিকারী হতে হবে। গাড়িতে বসে নিকোল তার ছেলেদেরকে বলে, দুঃখ মানুষকে দুর্বল করে দেয়, আর তাই তোমাদের মায়ের মৃত্যুর শোক ভুলানোর জন্যই আমি তোমাদেরকে শিকারে নিয়ে যাচ্ছি। আমি চাই না আমার ছেলেরা দুর্বল হয়ে বড় হোক। এরপরে আমরা দেখতে পাই নিকোল তার ছেলেদেরকে নিয়ে আফ্রিকায় চলে এসেছে। আর আফ্রিকায় তখন ক্যালিপসো নামের একটা মেয়ে তার বাবা মায়ের সাথে বেড়াতে এসেছে। সে তার নানি বাড়িতে ঘুরতে এসেছে। ক্যালিপসোর নানি আসলে একজন তান্ত্রিক। সে ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে ভবিষ্যৎ বলতে পারত। নাতিকে সবকিছু ঘুরিয়ে দেখানোর সময় ক্যালিপসোর নানি তাকে একটা শিশি দেয়। তার নানি বলে, এই শিশিতে যে ঔষধ আছে সেটা কোনো সাধারণ ঔষধ না, এটা যে কোনো মানুষের ক্ষত ঠিক করে ফেলতে পারে। এমনকি কোনো মৃতপ্রায় মানুষকেও এই মেডিসিন আবার পুনরায় জীবিত করে তুলতে পারে। আসলে এটা কয়েকটা বিশেষ ঔষধের গাছের মিশ্রণে তৈরি করা। আর কয়েকশো বছর ধরে ক্যালিপসোর নানি এবং তার বংশের লোকেরা এটা সংরক্ষণ করে রেখেছে। অন্যদিকে তখন ক্রেভেনের বাবা তার 2 ছেলেকে নিয়ে একটা সিংহের শিকার করার জন্য বের হয়। নিকোল তার ছেলেদেরকে বলে, আজকে আমরা যে সিংহটা শিকার করব সেটা কোনো সাধারণ সিংহ না। এই সিংহটার নাম জার। আর আজ পর্যন্ত কোনো শিকারী তাকে ছুঁতেও পারেনি। জার তার জীবনে এই পর্যন্ত 2000-এরও বেশি মানুষকে মেরে ফেলেছে। নিকোল বলে, যে করেই হোক আমরা জারের শিকার না করে এখান থেকে যাব না। যখন নিকোল আর বাকিরা সিংহটাকে খোঁজার জন্য বের হয়, তখন সেখানে অ্যালেক্সি নামের একজন লোক আসে নিকোলের সাথে দেখা করতে। অ্যালেক্সি নিকোলকে বলে, আর আপনার মতো একজন সাহসী বিজনেস পার্টনার আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। কিন্তু নিকোল অ্যালেক্সির কথাগুলো শোনার পর তাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুর্বল প্রকৃতির মানুষ, আর আমি কোনো দুর্বল মানুষের সাথে কোনো ডিল করি না, তাই তুমি এবার আসতে পারো। নিকোলের কথাগুলো শুনে অ্যালেক্সির অনেক খারাপ লাগে। এদিকে জারকে খুঁজতে খুঁজতে ক্রেভেন আর দিমিত্রি তাদের মূল দলের থেকে অনেকটাই দূরে চলে আসে। আর তখনই তাদের সামনে সেই হিংস্র সিংহ জার এসে দাঁড়ায়। ক্রেভেন সাথে সাথেই তার ছোট ভাইকে তার পেছনে থাকতে বলে, আর সেই বন্দুক তাক করে
করে জারের চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু ক্রেভেন ছোটবেলা থেকেই বন্য প্রাণীদের প্রতি অনেক দুর্বল, আর তাই বিনা কারণে কোনো প্রাণীকে সে হত্যা করতে চায় না। জারের হিংস্র চোখের ভেতরেও সে এক ধরনের মায়া খুঁজে পায়, তাই বন্দুক নামিয়ে ধীরে ধীরে পেছাতে থাকে। কিন্তু তখনই নিকোল সেখানে চলে আসে আর চিৎকার করে সে জারের দিকে গুলি করে, কিন্তু এই গুলিতে জারের কিছুই হয় না, বরং সে আরো রেগে গিয়ে ক্রেভেনের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ক্রেভেনকে কামড়িয়ে খুব বাজেভাবে আহত করে ফেলে। নিকোল তখন জারের উপর আবারও গুলি চালায়, কিন্তু এই দানবের তাতেও কিছু যায় আসে না। ক্রেভেন যখন জারের মুখে ছিল তখন তার হালকা জ্ঞান ছিল, সে বুঝতে পারছিল তাকে ঘাসের মধ্য দিয়ে জার টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই সেদিক থেকে ক্যালিপসো তার বাবা মায়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল, আর তার নানির দেওয়া টেরা কার্ডগুলো দেখে তার হঠাৎ মনে হয় তাদের আশেপাশে কিছু একটা ঘটে গেছে। তাই সে গাড়ি থেকে নেমে কিছু দূর আসতেই দেখতে পায় জার তখন ক্রেভেনকে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। ক্যালিপসোকে দেখে জার ক্রেভেনকে নিচে রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই জারের মুখ থেকে এক ফোঁটা রক্ত ক্রেভেনের শরীরের ক্ষত স্থানে পড়ে। ক্যালিপসো দ্রুত ক্রেভেনের কাছে আসে, কিন্তু তার অবস্থা তখন খুবই খারাপ ছিল, আর তাই এটা দেখে ক্যালিপসো দ্রুত তার কাছে থাকা সেই বিশেষ ঔষধটা ক্রেভেনকে খাইয়ে দেয়। ঔষধটা খাওয়ানোর সাথে সাথেই জারের রক্ত আর ক্রেভেনের রক্তের মিশ্রণে ক্রেভেনের শরীরে এক অতি প্রাকৃতিক শক্তি চলে আসে, আর তখনই নিকোল আর তার দল ক্রেভেনকে পেয়ে যায়। দ্রুত সেখানে একটা হেলিকপ্টার আসে আর ক্রেভেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অপারেশন থিয়েটারে ডাক্তাররা দেখে ক্রেভেন চিকিৎসা করার আগেই মারা যায়। ডাক্তাররা যখন হাল ছেড়ে দেয় ঠিক তখনই ক্রেভেন আবারও বেঁচে ওঠে, আর তার শরীরের সব ক্ষত একা একাই ঠিক হয়ে যায়। সে সুস্থ হয়ে যাওয়ায় নিকোল তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে ক্রেভেন দেখে তার বাবা সেই সিংহ অর্থাৎ জারকে শিকার করে তার মাথা কেটে এনে দেয়ালে টানিয়ে রেখেছে। একই সাথে নিকোল তার ছেলেকে বলে, আমি চাই তুমি তোমার পড়াশোনা এখানেই থামিয়ে দাও আর আমার সাথে থেকে আমার ব্যবসাগুলো বুঝে নাও, কারণ ভবিষ্যতে তোমাকেই সবকিছু সামলাতে হবে। কিন্তু ক্রেভেন তাতে রাজি হয় না, কারণ সে তার বাবার ব্যবসা পছন্দ করত না, আর সেই সাথে কোনো নিরীহ প্রাণীকে হত্যা করাও তার পছন্দ না। তাই সে ঠিক করে বাড়ি থেকে পালিয়ে যাবে। সেদিন রাতেই ক্রেভেন তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু সে বের হওয়ার আগে তো ছোট ভাই দিমিত্রি তার কাছে এসে বলে, আমাকে এভাবে একা রেখে যেও না। কিন্তু ক্রেভেন তখন বলে, আমি শুধু এই জায়গা থেকে দূরে থাকতে চাই, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক সবসময় থাকবে। এটা বলে সে বেরিয়ে পড়ে। ক্রেভেন তখন অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে জঙ্গলে ঘেরা একটা এলাকায় চলে আসে। আসলে এই অঞ্চলে তার মায়ের কিছু জমি ছিল, আর আপাতত সেখানেই থাকার প্ল্যান করে। কিন্তু রাস্তায় আসার সময় সে হঠাৎ করে দেখতে পায় কিছু লোক সেখানে বন্য মহিষদেরকে মেরে তাদের শিং কেটে নিয়ে যাচ্ছে। এটা দেখে এবার সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে সে ভেতর থেকে প্রচন্ড রেগে যায় আর ওই দুজন লোককে মেরে ফেলে। এটাই ছিল তার জীবনের প্রথম মানুষ হত্যা। এরপর সে পাহাড়ের উপর একটা পুরাতন গ্লাস হাউসে আসে। এই জায়গাটায় ছোটবেলায় ক্রেভেন আর তার ভাই তাদের মায়ের সাথে আসতো। ক্রেভেন এই জঙ্গলে থাকতে শুরু করে, আর সেখানেই সে তার শক্তিগুলোকে নতুনভাবে উপলব্ধি করতে থাকে। ক্রেভেন অনেক দ্রুত দৌড়াতে পারত, সে অনেক দূরের শব্দ শুনতে পেত, এমনকি অনেক দূরের জিনিসগুলোকে সে স্পষ্ট দেখতে পেত। আর এভাবেই সময়ের সাথে সাথে সে তার সব ক্ষমতাগুলোকে আয়ত্ত করার চেষ্টা করে। দেখতে দেখতে ক্রেভেন আরো বড় হয়ে যায়। সে এখানে নিজের মতো থাকতেই বেশি পছন্দ করত, কিন্তু হঠাৎ করে একদিন সে দেখে জঙ্গলে কিছু শিকারী এসেছে, আর তারাও সেখানে বন্য প্রাণীদের শিকার করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে এসেছে। তাই ক্রেভেন সেখানে গিয়ে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। ক্রেভেন সবসময় এই জঙ্গলেই থাকতো, কিন্তু একই সাথে তার কাছে একটা লিস্ট ছিল যেখানে সে সব শিকারীদের নাম লিখে রেখেছিল যারা প্রাণীদের মেরে বিক্রি করার ব্যবসার সাথে জড়িত ছিল। আর মাঝে মাঝেই সে জঙ্গল থেকে বের হয়ে লিস্টের সেই মানুষগুলোকে মারত, আর এভাবেই তার নাম পুরো আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে। সবাই জানতে পারে বন্য প্রাণীদের শিকার করলে কেউ একজন তাদেরকেও শিকার করতে আসবে। এরপর আমরা ক্যালিপসোকে দেখতে পাই। সে এখন অনেক বড় হয়ে গেছে। ক্যালিপসোর একটা বান্ধবীকে শিকারীরা মেরে ফেলেছিল, কারণ সে তাদের চোরাচালানের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছিল। তাই ক্যালিপসো সেদিন তার বান্ধবীর ডেথ সেরিমনিতে এসেছিল, আর সেখানেই তার জন্য আগে থেকে ক্রেভেন অপেক্ষা করছিল। আসলে সে বহু বছর পর ক্যালিপসোকে খুঁজে পেয়েছে। সে জানতো ওই দিন আফ্রিকার জঙ্গলে একটা মেয়ে তাকে বাঁচিয়েছিল, কিন্তু এরপর ক্রেভেনের সাথে তার আর কখনো ক্যালিপসোর দেখা হয়নি। তাই এত বছর পর আজকে ক্রেভেনকে তার সামনে দেখে
দেখে ক্যালিপসো অনেক অবাক হয়ে যায়। তারা দুইজন যখন আলাদা কথা বলছিল তখন ক্রেভেন ক্যালিপসোকে বলে, আমি জানি তুমি এই শহরের সবথেকে বড় ল ফার্মে কাজ করছো, আর তাই শহরের সব ক্রিমিনাল লিস্টও তোমার কাছে আছে, আর আমি তাদের মধ্যে সেই সব ক্রিমিনালদের নাম আর অ্যাড্রেস জানতে চাই যারা প্রাণীদেরকে মেরে তাদের বডি পার্টস নিয়ে ব্যবসা করে। ক্যালিপসো তখন জিজ্ঞেস করে, কিন্তু আমি তোমাকে কেন সাহায্য করব? ক্রেভেন বলে, কারণ এভাবে তুমি তোমার বান্ধবীর হত্যার প্রতিশোধ নিতে পারবে। আসলে ক্যালিপসো নিজেও ক্রেভেনের নাম আগে শুনেছিল যে একজন আছে যে কিনা শিকারীদের শিকার করে, তাই ক্যালিপসো ক্রেভেনকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তখন আমরা অ্যালেক্সিকে দেখতে পাই। আপনাদের মনে আছে অ্যালেক্সির কথা? আফ্রিকার জঙ্গলে শিকার করার সময় এই লোকটা এসেছিল নিকোলের সাথে বিজনেস করার অফার নিয়ে। হ্যাঁ, সেই লোকটাই। কিন্তু অ্যালেক্সি এখন আর আগের মতো দুর্বল নেই। একজন সায়েন্টিস্টের সাথে হাত মিলিয়ে সে নিজেকে অনেক শক্তিশালী করে ফেলেছে। আসলে অ্যালেক্সির সাথে সবসময় একটা ব্যাগ থাকতো, আর সেখানে একটা বিশেষ ধরনের মেডিসিন সবসময় তার শরীরে লাগানো ছিল। যখনই সে এই মেডিসিন সরিয়ে ফেলতো তার শরীর চেঞ্জ হয়ে একটা গন্ডারের শরীরে পরিণত হতো, কিন্তু সে সবসময় গন্ডার হয়ে থাকতো না, কারণ এই প্রক্রিয়াটা ঘটার সময় তার শরীরে প্রচন্ড যন্ত্রণা হতো। তো একদিন যখন অ্যালেক্সি তার আস্তানায় ছিল, সেখানে তার একজন লোক এসে বলে, আজকাল ক্রেভেন নামের একজন আমাদের মতো শিকারী যারা প্রাণীদের নিয়ে ব্যবসা করে তাদেরকে এক এক করে মেরে ফেলছে, আর তাই হয়তো তার লিস্টে আপনার নামও আছে। ক্রেভেনের কথা শুনে অ্যালেক্সি বলে, তাহলে ক্রেভেন আমাদের কাছে পৌঁছানোর আগে আমাদের উচিত তার কাছে গিয়ে তাকে মেরে ফেলা। তখন অ্যালেক্সি সেখানে ফরেনার নামের একজনকে ডেকে আনে। এই ফরেনারও কোনো সাধারণ মানুষ ছিল না, তার মধ্যেও বিশেষ ক্ষমতা ছিল। সে চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারত, আর শুধুমাত্র মানুষের চোখের দিকে তাকিয়ে তাদেরকে হিপনোটাইজ করে দিত। অন্যদিকে আমরা ক্রেভেনের ছোট ভাই দিমিত্রিকে দেখতে পাই। আসলে দিমিত্রির আজকে জন্মদিন ছিল, আর তাই ক্রেভেন তার ছোট ভাইকে সারপ্রাইজ দিতে লুকিয়ে তার রুমে এসে বসে থাকে। ক্রেভেন প্রায় এভাবে তার ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসতো, কিন্তু সে তার বাবার সাথে দূরত্ব বজায় রাখত। আজকে দিমিত্রির জন্মদিন ছিল, তাই সে একটা পারিবারিক পার্টির আয়োজন করে। দিমিত্রি তখন ক্রেভেনকে অনুরোধ করে সন্ধ্যায় পার্টিতে থাকার জন্য, আর হয়তো সেখানে আজকে তাদের বাবাও আসবে। ক্রেভেন তার ভাইকে অনেক ভালোবাসে, তাই সে দিমিত্রির কথা ফেলতে পারে না। পার্টি শুরু হলে নিকোল সেখানে আসে তার ছেলেদের সাথে দেখা করতে, আর তখন নিকোল ক্রেভেনকে বলে, আমরা একটা পরিবার, আর তাই আমাদের উচিত সবসময় একসাথে থাকা। পরিস্থিতি যাই হোক না কেন, তাই তুমি আবারও বাড়ি ফিরে আসো। কিন্তু ক্রেভেন তার বাবার এই কথায় রাজি ছিল না। এরপর তারা সারা রাত পার্টি করে দিমিত্রি হোটেলে আসে ঘুমাতে। ক্রেভেনের অভ্যাস ছিল মাটিতে ঘুমানোর, তাই হোটেলের দামি বিছানায় তার ঘুম আসছিল না। ক্রেভেন তখন হোটেল থেকে বের হয়ে পাশের পার্কে চলে আসে, আর সেখানেই মাটিতে ঘুমিয়ে পড়ে। সকাল হলে যখন সে হোটেলে ফিরে আসে তখন খেয়াল করে হোটেলে তার ছোট ভাই নেই, আর সবকিছু দেখে বোঝা যাচ্ছিল নিশ্চয়ই এখানে কেউ এসে তার ভাইকে নিয়ে গেছে। ক্রেভেন দ্রুত উপর থেকে নিচে তাকালে দেখতে পায় কিছু লোকজন দিমিত্রিকে ধরে জোর করে নিয়ে যাচ্ছে। তাই ক্রেভেন এক মুহূর্ত দেরি না করে তার ভাইকে বাঁচানোর জন্য গাড়ির পিছু করতে থাকে, কিন্তু বেশ কিছু দূর আসার পর লোকজন একটা হেলিকপ্টারে করে দিমিত্রিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ক্রেভেন অনেক চেষ্টা করে হেলিকপ্টারকে থামানোর, কিন্তু একটা সময় পানিতে পড়ে যাওয়ায় সে আর পারে না। এরপর ক্রেভেন সোজা চলে আসে ক্যালিপসোর কাছে আর তার কাছে সাহায্য চায়। ক্রেভেন বলে, যে করেই হোক যারা এই কাজটা করেছে তাদের নামগুলো শুধু আমাকে দাও। ক্যালিপসো তখন তার কন্টাক্ট কাজে লাগিয়ে কারা এটা করেছে সেটা বের করার চেষ্টা করে। এরপর ক্রেভেন তার বাবার কাছে আসে। বাড়িতে এসে ক্রেভেন জানতে পারে নিকোল এই খবরটা আগেই পেয়ে গেছে, কারণ যারা দিমিত্রিকে কিডন্যাপ করেছিল তারা নিকোলকে ফোন করে $20 মিলিয়ন দাবি করছে। ক্রেভেন তখন বলে, 20 মিলিয়ন টাকা আপনার কাছে কিছুই না, তাই যত দ্রুত সম্ভব আমার ভাইকে সারিয়ে আনুন। কিন্তু নিকোল তখন বলে, ব্যাপারটা এতটা সহজ না, টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু যদি আমি টাকাটা তাদেরকে দিয়ে দিই তাহলে তারা আমাকে দুর্বল মনে করবে, আর আমি কারো সামনে দুর্বল হতে চায় না। বাবার কথা শুনে ক্রেভেন আরো রেগে যায়, আর তাই সে বাড়ি থেকে রাগ করে বের হয়ে আসে। এদিকে ক্যালিপসো তখন তার লোকেদের মাধ্যমে কারা এই কাজটা করেছে সেটা বের করে ফেলে। সে ক্রেভেনকে ফোন করে তাদের নাম জানিয়ে দেয়, আর তাকে কোথায় আটকে রাখা হয়েছে সেটাও জানায়। তখন ক্রেভেন সেখানে আসে আর সব গুন্ডাদেরকে এক এক করে মেরে তাদেরকে জিজ্ঞেস করে, আমার ভাই কোথায়? তখন তাদের লিডার বলে, আমরা শুধু তোমার ভাইকে কিডন্যাপ করেছিলাম, কিন্তু তাকে আমাদের সাথে এখানে আনিনি। তোমার ভাই তো রাইনোর কাছে আছে। আসলে অ্যালেক্সিকে সবাই রাইনো বলে ডাকতো। ক্রেভেন যখন তাদের সাথে কথা বলছিল তখন দূর থেকে রাইনোর একজন লোক তাদের উপর রকেট লঞ্চার চালায়। আসলে পুরো ব্যাপারটায় রাইনোর একটা ফাঁদ ছিল। সে ক্রেভেনকে
ক্রেভেনকে মারার জন্যই তার ভাইকে কিডন্যাপ করেছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, ক্রেভেনের পরিচয় কেউ জানতো না, তাহলে রাইনো কিভাবে জানলো? সেটার উত্তর আমরা সামনে জানতে পারবো। রাইনোর এই হামলাতে ক্রেভেন অনেক উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু সে বেঁচে ছিল। এদিকে রাইনোর কিছু লোক ক্যালিপসোর অফিসে আসে, কারণ তারা জানতে পেরেছিল ক্যালিপসো ক্রেভেনের সাথে জড়িত। কিন্তু ক্যালিপসো আগে থেকেই তাদেরকে দেখে ফেলে, আর তাই সেই তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে সোজা ক্রেভেনের কাছে চলে আসে। অন্যদিকে রাইনো আর ফরেইনার জেনে যায় ক্রেভেন এখনো বেঁচে আছে, আর তাই এবার তারা ক্রেভেনকে তার এলাকায় এসে মারার সিদ্ধান্ত নেয়। ফরেইনার ক্রেভেনকে মারার জন্য একটা বিশেষ ধরনের মেডিসিন তৈরি করেছিল। ক্রেভেন যখন বুঝতে পারে রাইনো আর বাকি শিকারীরা তার এলাকায় ঢুকেছে, সে দ্রুত তাদের সাথে লড়াই করতে চলে আসে। কিন্তু এবার তারা সবাই প্রস্তুত হয়ে এসেছিল। ফরেইনার দূর থেকেই ক্রেভেনের উপর সেই বিষাক্ত মেডিসিনের ডাঁট ছুঁড়ে মারে, আর বিষের প্রভাবে ক্রেভেন দুর্বল হতে শুরু করে। তখন ফরেইনার সেখানে আসে আর ক্রেভেনকে হিপনোটাইজ করে মারতে থাকে। ফরেইনার যখন ক্রেভেনকে গুলি করে একেবারে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই সেখানে ক্যালিপসো চলে আসে, আর সে একটা তীর সোজা ফরেইনারের চোখে গেঁথে দেয়, আর ফরেইনার সেখানে মারা যায়। কিন্তু বিষের প্রভাবে ক্রেভেনের অবস্থা অনেক খারাপ, সে প্রায় মারা যাচ্ছিল। আর তখন ক্যালিপসো আবারও তার নানির দেওয়া সেই বিশেষ মেডিসিনটা বের করে ক্রেভেনকে খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ক্রেভেন আবারও পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর এবার সে রাইনোকে খুঁজতে শুরু করে, কারণ রাইনোর কাছেই তার ভাই দিমিত্রি ছিল। এদিকে ক্রেভেন মারা গেছে শুনে রাইনো তার টিম নিয়ে ফিরে যাচ্ছিল। তখনই হঠাৎ করে এসে দেখতে পায় একটা বিশাল বন্য মহিষের দল তাদের দিকে দৌড়ে আসছে। মহিষদের সংখ্যা এত বেশি ছিল যে তারা রাইনোর গাড়িগুলোকে ধ্বংস করে দেবে, আর এটা বুঝতে পেরে রাইনোর সাথে সাথেই তার শরীরে লেগে থাকা সেই পাইপটা খুলে ফেলে, আর দেখতে দেখতেই তার পুরো শরীর একটা সত্যিকারের গন্ডারে পরিণত হয়। ক্রেভেনও ততক্ষণে সেখানে চলে এসেছে, আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু এই লড়াইতে রাইনো ক্রেভেনের থেকে শক্তিশালী ছিল, কারণ রাইনোর আকার এবং তার মোটা চামড়া তাকে বাঁচিয়ে দিচ্ছিল। ক্রেভেন যখন বারবার হাঁটতে থাকে, তখন সে খেয়াল করে রাইনোর শরীরের সব জায়গা শক্ত হলেও তার শরীরে একটা ছিদ্র আছে, যেটা দিয়ে সে নিজের শরীরে মেডিসিন ঢোকাতো। আর এটার সুযোগ নিয়ে ক্রেভেন তার ছিদ্র দিয়ে একটা রড ঢুকিয়ে দেয়। এতে রাইনো দুর্বল হয়ে যায়, আর দেরি না করে ক্রেভেন সাথে সাথেই রাইনোকে মহিষের দলের মধ্যে ছুঁড়ে মারে, আর সেখানে হাজার হাজার মহিষ রাইনোর শরীরের উপর দিয়ে দৌড়ে যাচ্ছিল। আর এতে রাইনো আধমরা হয়ে যায়। সে যখন তার শেষ নিঃশ্বাস ফেলছিল, তখন ক্রেভেন রাইনোর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আমার আসল পরিচয় জানলে কিভাবে? তখন রাইনো বলে, সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। এটা বলেই রাইনো মারা যায়। এরপর ক্রেভেন দিমিত্রিকে বাড়িতে পৌঁছে দিয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। নিকোল তখন শিকার করতে এসেছিল। ক্রেভেনকে দেখে নিকোল তার সামনে আসলে ক্রেভেন বলে, আমি আজ পর্যন্ত অনেক শিকারীকে মেরেছি, কিন্তু তাদের কেউ আমার পরিচয় জানতো না, কারণ যে আমার পরিচয় জেনেছে তারপর কাউকে বাঁচানোর জন্য সে নিজে জীবিত ছিল না। কিন্তু রাইনো আমার পরিচয় জানলো কিভাবে? আর আমি জানি একমাত্র আপনি পারেন এমন কাজ করতে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি এটা কেন করেছেন? তখন নিকোল বলে, রাইনো ধীরে ধীরে আমাদের এলাকা দখল করে নিচ্ছিল, আর আন্ডারওয়ার্ল্ডে আমার ভয় কমতে শুরু করেছিল। রাইনো অনেক শক্তিশালী, তাই আমি তাকে কখনোই মারতে পারতাম না। এজন্য রাইনোকে তোমার ঠিকানা দিয়েছি। আমার বিশ্বাস ছিল তোমাদের দুজনের যুদ্ধে তুমিই জিতবে, আর যদি তুমি এটার জন্য আমাকে মারতে চাও তাহলে মারতে পারো, কিন্তু আমি সবসময় চেয়েছি তুমি আমার মতো শক্তিশালী হও। আমরা দুজনে মিলে এমন সাম্রাজ্য বানাতে পারবো যেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। কিন্তু নিকোলের কথা শুনে ক্রেভেন তখন সেখান থেকে উঠে আসে, আর যাওয়ার সময় বলে, আমি আপনার ডিলে রাজি হতে পারি, কিন্তু সেটার জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি শক্তিশালী। এটা বলে যখন ক্রেভেন চলে এসেছিল, তখন সেখানে একটা বিশাল ভাল্লুক চলে আসে। ভাল্লুক দেখে নিকোল দ্রুত তার বন্দুক তুলে নেয়, কিন্তু গুলি করতে গেলে দেখা যায় ভেতরে বুলেট নেই। আর তখন আমরা দেখি ক্রেভেন তার হাত থেকে দুটো বুলেট ফেলে দিচ্ছে। তার মানে সে নিজে তার বাবাকে না মারলেও তার বাবা এত বছর ধরে যাদেরকে শিকার করে এসেছে তাদের হাতেই তাকে ছেড়ে দিয়েছে। পরের বছর যখন দিমিত্রির জন্মদিন ছিল, ক্রেভেন তার সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে এসে ক্রেভেন দেখে দিমিত্রি এখন তার বাবার ব্যবসা সামলাচ্ছে, অর্থাৎ সেও তার বাবার মতো হয়ে গেছে। কিন্তু ক্রেভেন যখন তাকে থামতে বলে, তখন দিমিত্রি তার সামনেই নিজের রূপ পাল্টে ক্রেভেনের রূপ নিয়ে নেয়। এটা দেখে ক্রেভেন অবাক হয়ে যায়,
আসলে যখন থেকে দিমিত্রি জানতে পেরেছিল তার ভাই আসলে ক্রেভেন দ্য হান্টার, তখন সে নিজেকে দুর্বল ভাবতে শুরু করে, আর তাই সেও রাইনোকে সাহায্য করা সেই সায়েন্টিস্টের মাধ্যমে নিজেকে গিরগিটি ডিএনএ দিয়ে বদলে ফেলেছে। দিমিত্রি তখন ক্রেভেনকে বলে, বাবা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু জিনিস রেখে গেছে। ক্রেভেন যখন বাড়িতে আসে তখন দেখতে পাই নিকোল তার জন্য জারের কেশর দিয়ে বানানো একটা জ্যাকেট বানিয়েছিল, আর ক্রেভেন এবার জ্যাকেটটা পরে ফেলে। সে হয়তো নিজেকে নতুন ভাবে সাজাতে চায়। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এটা ডিসি কমিক্সের একটা সুপার হিরো মুভি। সুপার হিরো মুভিগুলো আপনাদের কেমন লাগে? আপনারা যদি এমন এক্সপ্লেন আরও চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের গত ভিডিওতে পাবনার বগুড়া থেকে কমেন্ট করেছেন মাসুদ এম কে আহসান ভাই। সিমি আপু ভিডিওটা দেখেছেন চট্টগ্রাম থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখেছেন সাদিকুল ইসলাম ভাই। মুর্শিদাবাদ থেকে আমাদের সাথে ছিলেন রিমা আপু। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।